স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আজকের আয়োজনটি সাজানো হয়েছে বর্গা চাষিদের ঋণ দানের সাফল্যের উপরে। প্রথমে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখব। ফসলের অধিকার নিয়ে জমির মালিকের সঙ্গে বর্গা চাষিদের বিরোধ দীর্ঘদিনের। নানা সময়ে বিভিন্ন আন্দোলন হলেও দিন বদলেনি বর্গা চাষিদের। প্রান্তিক এসব চাষির ভাগ্য বদলাতে তাই জমি ভাগাভাগি ব্যবস্থাপনায় পরিবর্তনের লক্ষ্যে জমি বন্ধক নিতে বর্গা চাষিদের জন্য এবার চালু হয়েছে ঋণ কর্মসূচি। ইতিমধ্যে এর সুফল পাচ্ছেন বিভিন্ন এলাকার চাষিরা। বাংলাদেশ ব্যাংকের একটি প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। শস্য ভাগাভাগির নিয়মের কারণে আমন, বোরো অথবা গম বছরে মাত্র 2টি করে ফসল ঘরে তুলতে পারতেন বর্গা চাষিরা। পারছিলেন না সবজি বা অন্য কোনো ফসল চাষ করতে। তাই এই নিয়মে ভাগ্য বদলাচ্ছিল না কৃষকদের। জমি ভাগাভাগির এই নিয়মের পরিবর্তন চাইলেও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য জমি বন্ধক নিয়ে চাষ করার ক্ষেত্রে প্রধান বাধা ছিল টাকা। তবে এখন ঋণের টাকায় জমি বন্ধকের ব্যবস্থা করতে পারছেন কৃষকরা। বন্ধকি ব্যবস্থায় জমিতে নিজের সুবিধা মতো বছরে যে কোনো সময়ে যে কোনো ফসল ফলাচ্ছেন তারা। এতেই উৎপাদন বাড়িয়ে ভাগ্য বদলাতে শুরু করেছে তাদের। গম ফেলাইছি, গম ফেলার পরে গমের টাকা দিয়ে আবার ওই যে গরু কিনছি, গাভী, স্যালো মেশিন কিনছি। তারপরে ওই যে অবিশ্বাস্য করি ওটা দিয়ে স্প্রে করি, স্প্রে মেশিন কিনছি। বাড়তি আয় কৃষি যন্ত্রপাতি কিনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছেন একসময়ের বর্গা চাষিরা। বদলেছে বাড়িঘরের অবস্থাও। 3 বিঘা মাটি আদি আবাদ করছিলাম। আদি আবাদ করে আমি করে আবার ইয়াতে নিছি, বন্ধক নিছি। নেওয়ার পরে একটু আমি যে বাড়িঘর একটু মেরামত করছি। দিনাজপুরের খানসামা উপজেলার ক্ষুদ্র চাষিদের এই দিনবদল শুরু হয় 2012 সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বর্গা চাষি ঋণ সহায়তা কার্যক্রম চালুর পর থেকে। নির্ধারিত কোনো অঙ্কে বেঁধে রাখা হয়নি এই ঋণের পরিমাণ। মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজন অনুযায়ী ঋণ সরবরাহের ব্যবস্থা করছেন। ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলো সাপ্তাহিক ভিত্তিতে কিস্তি নেয় বলে পরিশোধ করা কঠিন হয়ে পড়ে অনেকের জন্য। তাই এই ঋণের কিস্তি নেওয়া হচ্ছে মাসিক ভিত্তিতে। কম রাখা হয়েছে সুদের হারও। ঋণটা নিয়ে মানুষ যেমন আগে এইভাবে ঋণ পাইতো না, বিভিন্ন এনজিও থেকে বলেন আমাদের ব্র্যাক থেকেই এই বর্গা চাষি প্রোগ্রামটা শুরু হওয়ার পর থেকে এটার ফোকাসটা বাড়ছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশ ব্যাংকের 500 কোটি টাকার একটি প্রকল্পের আওতায় বর্গা চাষিদের সহায়তায় এই ঋণ প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের 46টি জেলার 250টি উপজেলায় 5.5 লাখ কৃষকের মাঝে বর্গা চাষ ঋণ কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কৃষি অর্থনীতি গবেষণা ইউনিটের সিনিয়র ফেলো এবং সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মালেক, ব্র্যাকের সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ প্রোগ্রামের হেড সুধীর চন্দ্র নাথ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম.এস. আত্তার মণ্ডল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অতনু রাব্বানী। আপনাদের স্বাগত। প্রথমেই আমরা একটু আলোচনার সুবিধার জন্য সুধীরচন্দ্র নাথের কাছে জানতে চাইব যে এই যে প্রকল্পটি আসলে মূল বিষয়টি কিভাবে আপনারা মাঠ পর্যায়ে কাজটা করছেন সেটা যদি একটু বুঝে নেন। প্রথমেই আপনাকে এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বেসিক্যালি আসলে আমি এই প্রকল্পটির মূল কাজের আগে আমি বাংলাদেশের যে কৃষির যে এই গুরুত্বটা একটু আমি আলোচনা করতে চাচ্ছি। এই কারণেই তাহলে আসলে এর যে গুরুত্বটা কেন ব্র্যাক আজকে বর্গা চাষি উন্নয়ন কর্মসূচির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছে তাহলে এটা বুঝতে সবচেয়ে সুবিধা হবে। আমরা যদি দেখি যে বাংলাদেশের আসলে খাদ্য নিরাপত্তার জন্য কৃষি একটি বড় ধরনের ভূমিকা পালন করতেছে এবং এই বাংলাদেশের কৃষি সেক্টরের সাথে কিন্তু 70 থেকে 80% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত আছে। আমরা যদি সমীক্ষাতে বলি পপুলেশন ডিভিশন অফ ইউনাইটেড নেশন তার একটি তথ্যে বলে গেছেন যে 2050 সালে বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে প্রায় 19.5 কোটি। সেখানে আমাদের খাদ্য উৎপাদনের দরকার হবে প্রায় 5 কোটি মেট্রিক টন, যা 2009 এবং 2010 উৎপাদন মৌসুমের চেয়ে 30% বেশি, 30 ভাগ বেশি। এখন এই 30 ভাগ বেশি যদি আমাদেরকে উৎপাদন করতে হয় তাহলে এর সাথে সম্পৃক্ত কারা? সম্পৃক্ত হলো কৃষক। সেই কৃষকের জন্য আমরা কি করণীয় আছে বা কি করতেছি সেটা একটু আমি আলাপ করতে চাচ্ছি। বাংলাদেশে যদি 1960 সালে যেখানে আমাদের কৃষক খামার ছিল 61 লাখ, সেটা 2008 সালে সেখানে আমরা প্রায় এখন 1.50 লাখে এসে দাঁড়াচ্ছে। তার কারণ হলো যে বড় বড় কৃষক যেই পরিবারগুলি তার জমি নিজের ব্যবস্থাপনা নিজে করতে পারতেছে না, বিদেশ ছোট কৃষকের কাছে
ছোট কৃষকের কাছে তাদের জমি বা তার জমির ব্যবস্থাপনাগুলো চলে যাচ্ছে। তো এখন এই বড় কৃষকরা কেন পারছে না? যেহেতু আমাদের যে আসলে মজুরির দাম বেড়ে যাচ্ছে, উপকরণের দাম বেড়ে যাচ্ছে, ইরিগেশন ব্যবস্থাপনার দাম বেড়ে যাচ্ছে, যার জন্য ছোট ছোট কৃষকরা এখন এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে। তো যার জন্য আমরা যদি দেখি যে এখন ছোট কৃষকদের ভিতর যদি দেখি যে প্রান্তিক কৃষক যার সংখ্যা প্রায় 22% বিগত 12 বছরে বেড়ে গেছে, যা এখন প্রায় 40 লাখ কৃষক। যদি বলি আমি মার্জিনাল কৃষকের সংখ্যা যেটা প্রায় 38% বেড়ে গেছে বিগত 12 বছরে, সেটা প্রায় 80 লাখ। এখন এই 80 লাখ কৃষক এবং তারা বেড়ে যাওয়ার কারণটা একটাই হলো, যেহেতু বড় বড় কৃষকদের জমিগুলা ছোট কৃষকদের এবং প্রান্তিক কৃষকদের হাতে চলে যাচ্ছে বিভিন্ন ব্যবস্থাপনায়। এবং একইভাবে যদি দেখি যে আসলে বর্গা চাষি বিগত 10 বছরে বর্গা চাষি সেখানে পরে 58% হয়ে গেছে। এখন এই সংখ্যাগুলি তো বেড়েছে, কিন্তু যেটা আমাদের বেশি আগ্রহ জাগায় যে এই ধরনের বর্গা চাষি যে কোনো ঋণ দেওয়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি গোষ্ঠী। সেই ঝুঁকিটা আপনারা কিভাবে মোকাবেলা করছেন এবং এই ঝুঁকি মোকাবেলা করে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে কিভাবে? এখন দেখুন যে আসলে যেহেতু আসলে বর্গা চাষিদের জন্য প্রচলিত ঋণ ব্যবস্থাপনায় যে ঋণগুলি দেওয়া হচ্ছে সেটা আসলে তাদের জন্য ঋণ বান্ধব না। যেহেতু ঋণ বান্ধব না, সেহেতু তারা অসমর্থিত যেটাকে বলেছে মানে অর্থাৎ স্থানীয় মহাজন, স্থানীয় ল্যান্ড যাদের ভূস্বামী আছে তাদের কাছ থেকেই কিন্তু এই ঋণগুলি তারা নিয়ে থাকেন। তো এখন নিতে গিয়ে তাদের কি হচ্ছে, তাদের যেমন অতিরিক্ত ইন্টারেস্ট দেওয়া লাগতেছে, কোনো ক্ষেত্রে তার নিজের যে সম্পদটা সেখানে কিন্তু তাকে কিন্তু বন্ধক দেওয়া লাগতেছে, কোনো সময় তার নিজের উৎপাদিত পণ্যটাও কিন্তু অগ্রিম তার কাছে বন্ধক দেওয়া লাগতেছে, কোনো তার শ্রমটাও কিন্তু তার কাছে কিন্তু অগ্রিম বিক্রি করে তারা নিয়ে থাকে। আপনাদেরটা ভিন্ন কিভাবে? আমাদের ভিন্নটা এই জায়গাটাই, যেহেতু এখানে আমরা যেই কৃষকদেরকে, এখানে তার কোনো বন্ধকির কোনো প্রয়োজন নাই, তার কোনো যেই ব্যবস্থাপনার ভিতর দিয়ে তাকে ঋণটা নিতে খুব সহজভাবে তাকে ঋণটা দেওয়া হচ্ছে। এখন আমরা ঋণ কার্যক্রমটা এইভাবেই করে থাকি যে আসলে আমরা জরিপের মাধ্যমে আমরা আসলে ব্র্যাক আইডেন্টিফাই করার চেষ্টা করছিল যে আসলে কারা প্রকৃত বর্গা চাষি। এই প্রকৃত বর্গা চাষিদের সাথে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তাদেরকে ছোট ছোট দল গঠন করা হয়, যে দলের ভিতর 5 জন সদস্য, এরকম ছোট ছোট 5টা দলকে নিয়েই কিন্তু একটা সংগঠন করা হয়। সেক্ষেত্রে কি বিতরণের ব্যয় অনেক বেশি বেড়ে যায়? হ্যাঁ, বিতরণের ব্যয় প্রাথমিকভাবে বেড়ে গেছে, যেহেতু আমাদের জরিপের মাধ্যমে আমাদেরকে আসলে প্রকৃত বর্গা চাষিদেরকে আসলে শনাক্ত করার প্রয়োজন ছিল। ঠিক একইভাবে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ঋণ দেওয়ার জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করানো হয়েছিল। এই জন্য প্রাথমিকভাবে কিন্তু আমাদের এই খরচটা কিন্তু প্রাথমিকভাবে বেড়ে গিয়েছিল, কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এটা আমরা যেহেতু পর্যায়ক্রমে তাদেরকে সংগঠিত করাতে পর্যায়ক্রমে তাদের কিন্তু খরচটা আমরা বিভিন্নভাবে সাশ্রয় করতে সমর্থ হয়েছি। সুধীর চন্দ্র, আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা জানি যে ব্র্যাক এটা নিয়ে কিছু গবেষণাও করেছে এবং আব্দুল মালেক গবেষণাটির সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আমরা যদি গবেষণার কি ধরনের, মানে এটা তো মাঠ পর্যায়ের অভিজ্ঞতাটা আমরা জানলাম যে কিভাবে এই ঋণ কার্যক্রম হচ্ছে, কিন্তু এটা সুফল সত্যিকার অর্থেই প্রান্তিক কৃষকের কাছে যাচ্ছে কিনা সেটা আপনারা কোনোভাবে বের করতে পেরেছেন কিনা এই গবেষণা? হ্যাঁ, ধন্যবাদ মিস্টার জাহিদ হোসেন। তো আমি সেই বিষয়ে বলার আগে, হ্যাঁ, মানে ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগ একটা গবেষণার হাত দিয়েছে 2012 সালে উন্নয়নের প্রভাব সম্পর্কিত দাতা সংস্থা ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন বা 3I নামে পরিচিত। তো তাদের অর্থায়নে আমরা গবেষণাটা পরিচালনা করছি। তো গবেষণার গবেষণার কার্যক্রমের ব্যাকগ্রাউন্ড হিসেবে বলাটা খুব জরুরি, যেটা হচ্ছে যে বাংলাদেশে মেইন টেনান্ট ফার্মার্সদের যদি আমরা ক্রেডিট মার্কেট অ্যাক্সেসটা দেখি, যে তাদের মেইন স্ট্রিম ক্রেডিট মার্কেটে তাদের কোনো সেই অর্থে অ্যাক্সেস ছিল না, মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনও তাদের অ্যাক্সেস নাই। সো সেই অর্থে এই প্রোগ্রামটা আসলে একটা রেপ্লিকেবল মডেল হতে পারে কিনা এবং মানে কৃষকদের খাদ্য, জীবিকা নির্বাহ, পুষ্টি, নিরাপত্তা, নারী ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ের উপরে কোনো এফেক্ট ফেলতে পারে কিনা সেই বিষয়টা দেখার জন্য আমরা গবেষণা কার্যক্রমটা পরিচালনা করেছি। এবং এই গবেষণা কর্মটি পরিচালিত হয়েছে একটা বর্তমান জমানায় যেই ম্যাথোডোলজিটা ইউজ করা হচ্ছে সেটা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল এবং সেখানে যে জিনিসটা বলে নেওয়া হয় যে যেই ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে এখানে দেওয়ার আগেই
মানে একটা সিলেকশন প্রসেসটা ঠিক করে নেওয়া সিস্টেমেটিক্যালি, যাতে দুটি গ্রুপ নির্বাচন করা, যেখানে একটি গ্রুপে ট্রিটমেন্ট দিয়ে অন্য গ্রুপটিকে ট্রিটমেন্ট না দিয়ে উপসংহারে পরিণত যারা উপকারভোগী এরকম একটি গ্রুপ এবং আরেকটা গ্রুপ যাদের কোনো ধরনের সিলেকশন প্রসেসটা বেশ সায়েন্টিফিক্যালি এখানে করা হয় এবং এই প্রসেসটা যাতে আরো মানে পুরো প্রসেসটা যাতে খুব ঠিকভাবে বোঝা যায়, এজন্য আমরা গুণগত মাধ্যমেরও সাহায্য নিয়েছি। কিন্তু এর ফলে ফাইন্ডিংসগুলি কি ফাইন্ডিংসগুলি আমরা যেটা ফাইন্ডিংসগুলি যে জিনিসটা বলা উচিত, আমরা বেশ কিছু বিষয়ে মেইন যে রিসার্চ কোশ্চেন ছিল যে খামারের উৎপাদনশীলতা, লাইভলিহুডসে ইম্প্যাক্ট, খাদ্য পুষ্টি নিরাপত্তা, নারী ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ের উপরে ছাড়াও বেশ কিছু বিষয় আমাদের গবেষণায় উঠে এসেছে। তো আমি আজকের আলোচনায় আমার গবেষণার যে ফাইন্ডিংসটা সেটা পার্টিসিপেশন রেট, মানে কী পরিমাণ লোক আসলে পার্টিসিপেট করতে পেরেছে, এলিজিবল মানে যারা পাওয়ার যোগ্য তাদের মধ্যে থেকে কতজন পার্টিসিপেট করেছে সেই বিষয়টা। এছাড়া বর্গা চাষ ব্যবস্থা, শস্য চাষের নিবিড়তা, শস্যের বৈচিত্র্যতা এবং কৃষিতে বিনিয়োগ এবং উৎপাদনশীলতা এই কি প্রভাব ফেলেছে সেই বিষয়টা মূলত আজকের আলোচনা করছে। পরবর্তী এপিসোডগুলোতে আরও হয়তো বিষয়গুলো আমরা আলোচনা করার সুযোগ পাবো। তো আমি যদি শুধু পার্টিসিপেশনটার কথা বলি, যে আমরা প্রথম যে গ্রুপটাকে আইডেন্টিফাই করে নিয়েছিলাম যে তাদের মধ্য থেকে আমরা দেখি যে প্রায় 20% কৃষক বর্গা চাষির প্রকল্প হতে ঋণ নিয়েছে এবং তাদের গড় ঋণের পরিমাণ ছিল প্রায় 7,000 টাকা, যদিও এটা খুবই কম। কিন্তু আপনি যদি এই বর্গা চাষি যেই গ্রুপটা লোন নিচ্ছে এরা কিন্তু বেসিক্যালি কোনো জায়গা থেকে লোন পাচ্ছে না, সো তারা লোনটা নিয়ে এগ্রিকালচার অ্যাক্টিভিটিস করতে পেরেছে এবং সেখানে কিছু রিটার্ন আমরা পেয়েছি, সেটা আমরা দেখব পর্যায়ক্রমে। তো এই জায়গায় জাস্ট আমি একটু বলে আমরা একটা বিরতির পরে একটা বিরতির পরে আমরা ফিরে আসব। কিন্তু বিরতির পরে আমি একটু আব্দুল সাত্তার মন্ডলের কাছে জানতে চাইব যে এই যে প্রকল্প নেওয়া হচ্ছে এবং বিশেষ করে বর্গা চাষীদের আসলে প্রয়োজনটা কেমন এবং সেই প্রয়োজনটা কতটুকু আমরা মানে এই ধরনের প্রকল্পের মধ্য দিয়ে এটা যদি রেপ্লিকেট করা হয় তাহলেও সেটা কতটুকু পূরণ করা সম্ভব হবে সেটা আপনি কিভাবে দেখছেন? একটা বিরতির পরে আপনার কাছ থেকে আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। আশার বাংলাদেশ। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। স্যার, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে এই ধরনের কর্মসূচিগুলি আসলে প্রান্তিক কৃষককে কি ধরনের সুবিধা দিচ্ছে এবং তাদের জন্য কতটুকু সুফল বয়ে আনছে? ধন্যবাদ আপনাকে। আমি যেভাবে দেখি এই বর্গা চাষি ঋণ প্রকল্পটা মূলত কেন্দ্রীভূত আছে অতি প্রান্তিক এবং ক্ষুদ্র চাষিদের, যাদের জমির পরিমাণ একেবারেই কম, যাদেরকে আমরা বলি নিজেদের সামান্য কিছু আছে আর বাঁকা জমিতে বর্গি নয়। একেবারে পুরোপুরিভাবে বর্গা চাষি আছে কিন্তু তাদের সংখ্যা খুবই কম। এবং যেটা কিছুক্ষণ আগে সুধীর বলছিলেন যে পুঁজির ঘাটতি আছে তাদেরকে নানাভাবে পুঁজি সংগ্রহ করতে হতো অপ্রাতিষ্ঠানিক পর্যায় থেকে, মহাজনীরণ থেকে। আমি মনে করি ব্র্যাকের এই যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এবং ব্র্যাক এদেশের একটা এনজিও হিসাবে এই যে সংযুক্ত হয়ে প্রোগ্রামটা নিয়েছে, এই সর্বপ্রথম বাংলাদেশে তো বটেই, আমার যতদূর জানা মতো এশিয়া এইসব দেশে এর একটা বড় জায়গা হলো যে এই যে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি এবং বর্গা চাষি যাদের সংখ্যা অসংখ্য, তাদের ভিতরে প্রথম একটা আস্থা এবং মনস্তাত্ত্বিক একটা সাহসের যোগান দিয়েছে, সেটা হলো পুঁজির মাধ্যমে। মানে এই পুঁজি ঘাটতিটাই কিন্তু সমস্ত তাত্ত্বিক যে ব্যাকগ্রাউন্ড যে কেন মানুষ বর্গা চাষে যেত, সেটার প্রধান কারণ হলো তাদের শ্রমের যোগান ছিল, পারিবারিক যোগান, কিন্তু পুঁজি ছিল না, খুব সামান্য। এবং যতটুকু পুঁজি জোগাড় করতো সেটা করতে হতো তাকে উচ্চ সুদে বা ইত্যাদিতে। সেই জায়গাটাতে যখন সরকার এবং একটা বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এমন একটা প্রোগ্রামে এগিয়ে আসলো, এটা একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক
একটা সাহস এবং আত্মবিশ্বাস জুগিয়েছে। আমি মনে করি এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এখন পর্যন্ত একটা সামান্য সংখ্যক, এটা আর কত বড় একটা প্রোগ্রাম, কিন্তু এর ভেতর থেকে বের হয়ে এসছে যে এটি বড় একটা কাজ করেছে, যে এই যে পুঁজিটা পেল, এই পুঁজিটা পেতে তাকে তেমন কোনো কষ্ট করতে হয়নি। যেমন তার জমি ছিল না, বন্ধকি দেওয়ার কোনো প্রশ্ন নেই, কাজেই এনজিও ক্রেডিটের অন্যান্য যে শর্তগুলো আছে সেগুলো পূরণ সাপেক্ষে খুব সহজে এটা পেয়ে গেছে এবং দোরগোড়াতে পেয়ে গেছে। দ্বিতীয় বিষয়টা হলো যে যতটুকু পুঁজি পেল, এটা যে একেবারে সব তার চাহিদা মিটিয়েছে তা না। এই পুঁজিটা পাওয়ার ফলে কৃষিতে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার, কেবল সার বীজ না, একটা যন্ত্রপাতি ব্যবহার করা দরকার, কখন উন্নত জাতের বীজ ব্যবহার করবে সেটা করা দরকার। হয়তো আগে চিন্তাই করতো না, কিন্তু এখন যেহেতু নগদ অর্থটা পাওয়া গেল, কাজে সে খোঁজ করবারও একটা সুযোগ পেল, সাহস পেল, আধুনিক প্রযুক্তির ব্যবহারটা বেড়ে গেল। এর ফলে যৌথ যে ফলটা পাওয়া গেল সেটা হলো যে তার বর্গা জমি চাষ করলে সাধারণ নিয়ম হলো যে উৎপাদন এখানে মালিকানাধীন জমির চেয়ে কম হয় আর কি। এটি একেবারে পরীক্ষিত, এটা বহুদিন থেকে এই গবেষণা চলছে এবং ব্র্যাকের যে গবেষণা সেটা তো হয়তো মালিক পরে বলবেন, এটা দেখা গেছে। সেই যে বর্গা জমিতে উৎপাদনটা কম হতো, সেই কমের পরিমাণটা অনেকটাই হ্রাস পেয়ে প্রায় কোনো ক্ষেত্রে মালিকানাধীন জমি এবং বর্গা জমির যে ফলন, গড় ফলন, এটার মধ্যে পার্থক্যটা একেবারেই নেই। কোনো ক্ষেত্রে হয়তো বেশি হয়েছে, কমে এসছে একদম। এটা একটা বড় ধরনের ইমপ্যাক্ট কিন্তু তৈরি করে গোটা উৎপাদন ব্যবস্থার উপরে। সেদিক থেকেও আমি মনে করি যে এই বর্গাচাষী ঋণ প্রকল্পটি একটা ইতিবাচক দিক আছে। এরপরে করণীয় কী আছে সেটা যদি আপনি বলেন, আমি এখনই শুরু করতে পারি, না হলে আমার পরে আবার। স্যার, করণীয়টা আমরা একটু পরেই জানবো, জেনে নেব আপনার কাছ থেকে। আমরা একটু অতনুর রাব্বানীর কাছে যেতে চাই যে এই যে প্রক্রিয়াটি, যেখানে আমরা স্যার যেটি বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ, যে একটা হচ্ছে তার শক্তি ছিল এবং তার সঙ্গে আরেকটা হচ্ছে তার পুঁজি যোগ হলো, ফলে বর্গা চাষির এখন হয়তো আগের চাইতে উৎপাদনশীলতা আরেকটু বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এইটি আসলে অর্থনীতির জন্য বা পুরো যে কৃষি ব্যবস্থা সেটির জন্য কি ধরনের পরিবর্তন নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে বলে আপনারা মনে হয়? অতনুর কাছ থেকে আমি জাস্ট শুরু করার আগে আমি আরেকটা যোগ করি যে তার শ্রমটি কিন্তু ছিল, কিন্তু ব্র্যাকের এই প্রকল্পটিতে এই শ্রমিকের জন্য কিন্তু তাদের প্রোগ্রামের ভেতর থেকেই বেশ কিছু আবার আধুনিক প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণও দিয়েছে। কাজে একই শ্রমিক থাকছে, কিন্তু এখন আরও অনেক দক্ষ শ্রমিক কিন্তু ওই একই বর্গা চাষি হয়ে গেল। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, ডক্টর ধন্যবাদ। তো প্রথমে যেটা বলে না ভালো, যে এই যে পুরো একটা পরিবর্তনের কথা আমরা বলছি, যে বর্গা চাষি থেকে তারা একটা ক্রেডিট পাবে, একটা ঋণ পাবে, এবং সেই ঋণটাকে তারা ব্যবহার করবে হচ্ছে গিয়ে একটা জমিতে তারা অ্যাক্সেস পাবে। তো এই প্রক্রিয়াটা কিন্তু এই বেশ কদিন ধরে চলে আসছে। তো ডক্টর মাহবুব হোসেনের কথা আমরা বলছিলাম ব্রেকের সময়, উনি এবং আবুল বায়েস স্যার, ওনারা কিন্তু একটা কাজ দেখিয়েছে যে আমাদের দেশে অ্যাকচুয়ালি একটা রিভার্স ওনারশিপ তৈরি হয়েছে, যে অর্থের মাধ্যমে যারা অ্যাকচুয়ালি চাষের জমি নাই, তারা চাষের জমিতে কাজ ওনারশিপ থ্রু লিজিং এবং মর্টগেজের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি পাওয়া শুরু হয়েছিল। এটা একটা গত মনে করেন যে 20 বছরে এটা একটা ইনক্রিজিং ট্রেন্ড। তো সেখানে এবং সেই কনটেক্সটে অ্যাকচুয়ালি এই টাইপের প্রোগ্রাম মানে খুবই রেলেভেন্ট বাংলাদেশে আমাদের যাদের জমি নাই, এবং এটাতে কিন্তু অ্যাকচুয়ালি যে যারা জমি নাই তারা যে জমি চাষের ব্যাপারে যে আগ্রহ আছে শুধু তাই না, যাদের জমি আছে তাদের অ্যাকচুয়ালি জমিটাকে কাউকে লিজ দেওয়ার ব্যাপারেও কিন্তু একটা আগ্রহ আছে, এবং সে কারণে একটা আমরা ইকোনমিক্সের ভাষায় বলে একটা ইকুইলিব্রিয়াম আউটকাম আছে যেটা অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে আর কি। সেটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা স্যার বললেন আর কি, সেটা হচ্ছে শ্রমের ব্যাপার। যেখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমি একজন কৃষক হিসেবে আমি আমার অপটিমাল শ্রমটা দিব কিনা, এটা নির্ভর করবে হচ্ছে গিয়ে শ্রম দেওয়ার মাধ্যমে ওখান থেকে আমি কি পাবো।
তো বর্গার কথা আমরা বলি, বর্গা বেসিক্যালি হচ্ছে একটা শেয়ার ক্রপিং, এবং শেয়ার ক্রপিংয়ে অ্যাকচুয়ালি ওই যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা শেয়ার হচ্ছে কি কৃষক এবং মালিক এবং আরও যদি কেউ থাকে। ফর এক্সাম্পল বাংলাদেশে আছে ইরিগেশন যে দেয়, এগ্রিকালচার ইকোনমিক্স অ্যাকচুয়ালি আমার ঠিক স্পেশালাইজেশন নাকি, তো ইরিগেশন যারা দেয় তারাও একটা অংশ অ্যাকচুয়ালি নিয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যে অপটিমাল শ্রম দিবে, এবং অপটিমাল শ্রমের মধ্যে একটা হচ্ছে গিয়ে যে স্যার যেটা বললেন যে অপটিমাল টেকনোলজি ব্যবহার করবে, যে টেকনোলজিটা অ্যাকচুয়ালি বাংলাদেশের কৃষির প্রোডাক্টিভিটি, কৃষিক্ষেত্রে আমাদের প্রোডাক্টিভিটি আরও বাড়বে, এবং সেটা একটা ডাইরেক্ট ইমপ্লিকেশন আছে আমাদের লার্জার ম্যাক্রো ইকোনমিক্সে। আমাদের এখন এরকম লিটারেচার আছে যেখানে দেখা যাচ্ছে যে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটিকেও ফ্যাসিলিটেট করে। কারণ আমাদের যদি আমাদের যে প্রধান যেটা আমাদের নিউট্রিশন এবং ফুড সিকিউরিটি যদি আমি শিওর করি, এবং সেটা যদি একটা ফুড ইনফ্লেশনটাকে যদি একটা কন্ট্রোলে রাখতে পারি প্রোডাক্টিভিটি বৃদ্ধির মাধ্যমে, সেটা কিন্তু আমাদের অন্যান্য সেক্টরগুলোকেও ফ্যাসিলিটেট করবে। এবং এটা মোটামুটি খুব ভালো বেশ কিছু কাজ আছে যে কাজগুলোর মাধ্যমে এগুলো দেখা গেছে। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এই টাইপের প্রোগ্রাম থিওরিটিক্যালি অবভিয়াসলি আমরা এটার গবেষণার সাইডটা নিয়ে কথা বলি না, কারণ এটা তো মানে ওনারা যে মেথোডোলজি ব্যবহার করেছে সেটা কিন্তু একটা আমরা এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলি আমাদের গবেষণার ক্ষেত্রে, তো সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু মূল কথা হচ্ছে গিয়ে যে কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্টটা যেটা অ্যাকচুয়ালি হয়তো ক্রেডিট কনস্ট্রেনের কারণে আমরা পৌঁছতে পারছিলাম না, এবং যেটা একটা অলরেডি একটা আমাদের ইতিহাস তৈরি হয়েছিল যে আমরা সেটাকে সেরকম কন্ট্রাকচুয়াল অ্যারেঞ্জমেন্টের দিকে আমরা যাচ্ছিলাম আমাদের দেশে যারা কৃষিতে নির্ভর। তো সেটা এই টাইপের প্রোগ্রাম ফ্যাসিলিটেট করবে, এবং সেখানে অপটিমাল টেকনোলজি, অপটিমাল লেবার ব্যবহার, সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টিভিটি বাড়াবে। একটা জিনিস রব্বানী, যে এই যে কৃষক তার যে পুঁজির যোগান সেটা কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে, কিন্তু এটা অপ্রাতিষ্ঠানিক যেই সূত্রগুলির কথা বলা হচ্ছে যে অনেক বেশি কস্টলি হয়ে যায় কৃষকের জন্য সেই রকম, কিন্তু সেক্ষেত্রে আমরা যে কনভেনশনাল ব্যাংকিং দেখি সেইটার ঢোকার সুযোগ খুব কম ছিল। ফলে এই ধরনের উদ্যোগ, যেটা আমরা এখনও বলতে পারি যে একটা পাইলট প্রকল্পই বলা যায়, বাংলাদেশের কৃষকের যদি 1.5 কোটি কৃষক ধরি তাহলে 2.5 লক্ষ কৃষক এখানে আসলে সুবিধা পাচ্ছে। তো এই যে প্রাতিষ্ঠানিকভাবে কৃষকের কাছে যাওয়া, সেইটার কি কোনো ধরনের চ্যালেঞ্জ হতে পারে? কারণ একটা চ্যালেঞ্জ হচ্ছে যারা অপ্রাতিষ্ঠানিকভাবে এই টাকাগুলি দিত তারা কোনো ধরনের বলা যায় কৃষকের জন্য কোনো ধরনের ঝুঁকি নিয়ে আসতে পারে কিনা। না, ব্যাপারটা তো অপ্রাতিষ্ঠানিক ঋণ আমরা যেটাকে বলি, যেটা ভূস্বামীর বললাম, অপ্রাতিষ্ঠানিক ঋণ অ্যাকচুয়ালি দুটা পের আছে। একটা হচ্ছে গিয়ে যে আমার একটা বিপদ হলো, আমি আমার বন্ধু বা আমার পরিবার বা আমার নেইবার কারোর কাছ থেকে নিলাম আর কি। কিন্তু সেটা সাধারণত হয় যে কোনো রকম যদি ডিজাস্টার সম্মুখীন হয় সেক্ষেত্রে আর কি। আরেকটা অপ্রত্যাশিত হচ্ছে যেটাকে আমরা ট্র্যাডিশনে আমরা যারা কিছুটা হলো 80s সজ্ঞানে বড় হয়েছি আর কি, তখন কিন্তু মনে করেন মহাজন এই ব্যাপারটা অনেক আমাদের সাইকিতে অনেক বেশি ছিল আর কি, সেটা কিন্তু আগের থেকে অনেকটা কম আর কি। কিন্তু অপ্রত্যাশিত ঋণের ঝুঁকিটা একটা দিক, কিন্তু মূল দিক হচ্ছে কি খরচ। অপ্রত্যাশিত ঋণ এখনও আছে, এবং আমাদের যে মনে করেন যে গত 30 বছরে আমরা যেটাকে মাইক্রো ক্রেডিট বলি আর কি, সেই ক্রেডিটের এতটা ইনফিল্ট্রেশনের পরেও কিন্তু পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক ঋণ আছে যেটার ইন্টারেস্ট রেট মনে করেন যে মাসে 10% হলে 120%-এর মতো। তো মূল একটা জায়গা হচ্ছে কি ঝুঁকিটাতে যদি আমি পরে আসি, কৃষিক্ষেত্রে ঝুঁকির একটা ব্যাপার হচ্ছে ইন্স্যুরেন্স, কিন্তু সেটা অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের অংশ না। কিন্তু মূল একটা বিষয় হচ্ছে কি খরচটা হঠাৎ করে অনেকটা কমে যায়, এবং সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্রাউডিং আউট হচ্ছে, এবং মহাজনের এই টাইপের যে ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি অনেকটা আশা করে আমি আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে যে ঋণগুলো নিতে পারি, ফর এক্সাম্পল এই টাইপের বর্গা চাষের যে ঋণ বা চাষের জন্য যে ঋণটা, তো সেক্ষেত্রে আমার ধারণা যে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি অপ্রতিষ্ঠানিক ঋণের প্রাদুর্ভাবটা আগের থেকে, আমি যে একসময় মাইক্রোক্রেডিট নিয়ে কিছু গবেষণা করেছিলাম, সেক্ষেত্রে এই টাইপের প্রয়োজনে অ্যাকচুয়ালি অপ্রতিষ্ঠানিক ঋণের প্রিভ্যালেন্সটা অনেক কম এখন অন্তত হয়ে গেছে আর কি। আরেকটি জিনিস যেটা জানতে আমরা এই যে প্রান্তিক যে কৃষক আছে তাদের আসলে মূল নিডসগুলি কি? একটা তো আমরা জানি পুঁজি ছাড়া, যেটা স্যার একটু আলোচনা করেছিলেন যে তাদেরকে দক্ষতা বৃদ্ধি, সেই ক্ষেত্রে শুধুমাত্র যারা ঋণ দিচ্ছেন তার বাইরেও এই দক্ষতা বৃদ্ধির কার্যক্রমগুলি প্রসারিত করা যায় কিনা?
হ্যাঁ অবশ্যই, এক্ষেত্রে আমি দুটো দিক বলবো। এক নম্বর হচ্ছে কি যে টেকনোলজি, যে আমি যদি একটা জমিতে, আবার আমি ইনসেন্টিভের দিকটা বলি, আমরা তো ইকোনমিস্ট, আমরা ইনসেন্টিভ নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যখন পুরো জমিটাই আমার, আমি হচ্ছে এখন আর আগে যে আমরা যেটা রেসিডুয়াল ক্লেমেন্ট না, মানে সরি, আমি হচ্ছে রেসিডুয়াল ক্লেমেন্ট, আমি একটা টাকা ওই হয়তো ওই লোনের টাকা থেকে আমি দিয়ে দিলাম, বাকি সব ঝুঁকি কিন্তু আমার। সুতরাং এখন আমার কিন্তু ইনসেন্টিভটা অনেক বেশি যে আমি প্রপার যেন প্রোডাক্টিভিটি এখানে ইনশিওর করতে পারি। এটা হচ্ছে এক নাম্বার। টেকনোলজি যেটা এখন আমার যেসব গবেষণা করছে, আমার এক বন্ধুই অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে একটা খুব ইন্টারেস্টিং একটা গবেষণা করছে, সেখানে হচ্ছে ইন্স্যুরেন্সের ব্যাপারটা। তো এবং এটা দিয়ে কথা বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা এখন ফ্লাড গেট ওপেন হয়ে যাবে, কারণ এটা আমরা লোনের সাথে আমি এখন আরেকটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কথা বলছি আর কি। কিন্তু টেকনোলজি যেটা ব্যাপার হচ্ছে গিয়ে টেকনোলজি অ্যাডপশন অপটিমাল, যেটা আমি মনে করবো আর কি, একজন কৃষকের কাছে কিন্তু অনেক বেশি ইনফরমেশন আছে। এটা কিন্তু অ্যাজ এ মানে একজন গবেষক হিসেবে আমার কিন্তু একটা হাম্বল হওয়া উচিত। তো তাকে যদি আমি দেখি যে সে অ্যাকচুয়ালি যে টেকনোলজিটা আমি মনে করছি তার জন্য ভালো সেটা সে নিচ্ছে না, তার কিন্তু একটা মেজর ইনসেন্টিভ হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি আমি জানি না, নলেজ, আর দুই নম্বর হচ্ছে কি এটার জন্যই তো যে রিস্ক হবে, এটার জন্য মনে করেন যে আমার তো ফসল ট্র্যাডিশনালি আমি জানি কি হবে, কিন্তু নতুন একটা টেকনোলজি তো আমি জানি না। তো সেক্ষেত্রে একটা টেকনোলজি ইন্স্যুরেন্স এবং সে সম্পর্কিত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, সেটা মাইক্রো ক্রেডিটের সাথে কিছু একটা ইন্স্যুরেন্সের যোগাযোগ হতে পারে আর কি। হয়তো এটার সেকেন্ড স্টেজে যে ওনারাই হয়তো গবেষণা করবে যে এই ইনস্ট্রুমেন্টটাকে আরও কীভাবে মোর সফিস্টিকেটেড করা যায়। কিন্তু টেকনোলজি অ্যাডপশন একটা মেজর ইস্যু হচ্ছে গিয়ে টেকনোলজিটা না জানে এবং এটা সম্পর্কিত ঝুঁকি, যাদের কনজাম্পশন অলরেডি অনেক নিচের দিকে আছে তাদের জন্য কিন্তু এই ঝুঁকিটা নেওয়া খুব কঠিন। সেটা নিয়ে হয়তো আমরা আশা বাংলাদেশে একটা বিরতি নিব। বিরতি ফিরে এসে আব্দুল মালিক আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে গবেষণার মূল যেই তত্ত্বগুলি, যেটা কিভাবে কৃষককে উপকার করছে সেটা একদম খুব সংক্ষেপে। আশা বাংলাদেশে নিচ্ছে আরেকটু। আশার বাংলাদেশ। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আব্দুল মালিক, আপনার কাছ থেকে জানতে চাই যে এই গবেষণায় আপনি কোন পজিটিভ জিনিসগুলি পেয়েছেন? ওকে, থ্যাংক ইউ। তো এ পর্যায়ে আমি গবেষণার মূল ফাইন্ডিংসগুলো, ক্রপ এগ্রিকালচার রিলেটেড যে ফাইন্ডিংসগুলো, সেই বিষয়গুলো মূলত ফোকাস করব। তো আমরা দেখেছি যে আমাদের যেই ট্রিটমেন্ট গ্রুপ, তারা প্রায় 60% লোন ক্রেডিট ইউজ করেছে কৃষিকাজে, ক্রপ এগ্রিকালচারে মূলত আর কি। তো এবং এখানে আমরা যে পরিবর্তনগুলো লক্ষ্য করেছি, সেখানে ট্রিটমেন্ট গ্রুপ কন্ট্রোল গ্রুপের তুলনায় বেশি জমি আগের তুলনায় চাষ করেছে, প্রায় 8% বেশি জমি চাষ করতে পেরেছে। এবং তাদের আর্থিক চুক্তিভিত্তিক যেই ল্যান্ড ট্রানজ্যাকশনগুলো, সেগুলো লিজের প্রতি তারা বেশি ঝুঁকে পড়েছে। এবং ট্রিটমেন্ট গ্রুপের এবং তারা অপেক্ষাকৃত উর্বর জমিগুলির দিকেও তাদের প্রবেশাধিকার বৃদ্ধি পেয়েছে। আমরা যদি শস্যের নিবিড়তা এবং ডাইভার্সিফিকেশনের দিকে দেখি, যে কন্ট্রোল খানাসমূহের তুলনায় ট্রিটমেন্ট খানাসমূহের ক্ষেত্রে কৃষি জমির শস্য চাষের নিবিড়তা বৃদ্ধি পেয়েছে, ডাইভার্সিফিকেশন বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শাকসবজি ও মশলা জাতীয় ফসল তারা বেশি চাষ করেছে। তো এছাড়া আউশ বা খরিফ 1 যেটা, সেই মৌসুমে দেখা যায় যে অর্থকূলী ফসল তারা বেশি চাষ করেছে, বাট আউশ ধানের উৎপাদন তাদের কমেছে। তো আবার এছাড়া আমরা আরও দেখতে পাই যে ট্রিটমেন্ট গ্রুপে কন্ট্রোল গ্রুপের তুলনায় আমন মৌসুমে ধানের চাষ বেড়েছে, কিন্তু এবং সেখানে উচ্চ ফলনশীল জাত সেটাও বেড়েছে, বাট সংকর জাতের হার দুটোই বেড়েছে, এবং এগুলি যেহেতু লাভজনক আমন সিজনের জন্য। বুড়ো সিজনে দেখা যায় যে তাদের হাইব্রিডটা বেশি বেড়েছে। তো এবং শঙ্কর জাত দিয়ে সেটা মানে এইচআইপি জাত প্রতিস্থাপিত হয়েছে শঙ্কর জাত দিয়ে আর কি। ফাইনালি যদি আমি কৃষি বিনিয়োগের কথা বলি, সেখানে খুব ইন্টারেস্টিং পিকচার আমরা দেখতে পাই যে ধান বহির্ভূত শস্যে ট্রিটমেন্ট গ্রুপ কন্ট্রোল গ্রুপের তুলনায় 10,000 টাকা করে প্রায় অন অ্যান অ্যাভারেজ বেশি ইনভেস্ট করেছে, এবং সেটা শতকরা হিসেবে প্রায় 20 ভাগের বেশি আর কি। বাট আপনি যদি এটা রিটার্নটা দেখি, যে ভেরি ইন্টারেস্টিং, এবং আমাদের জন্য সেটা দুঃখের বিষয় আর কি, যে রাইস ইনকামে তাদের ইনভেস্টমেন্ট কম হলেও রাইস ইনকামে যেই পরিমাণ বেড়েছে, নন রাইস ক্রপে তাদের ইনকামটা খুব একটা বাড়েনি আর কি। তো এবং এইটা আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এটা না বাড়ার মূল কারণটা হচ্ছে যে, এবং তারা
যে নন রাইস ক্রপগুলি করেছে মূলত ভেজিটেবলস, আলু, বেগুন, টমেটো, এবং এগুলি এই আমাদের ভিত্তি বছর যেটা ছিল বা 2 বছরেই সমাপ্ত বছর 2 বছরে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে রাজনৈতিক একটা অস্থিরতা এবং প্রাইস মেকানিজম সেখানে কাজ করতে পারেনি। সো এই জায়গাটায় আমাদের মনে হয় যে যথেষ্ট পরিমাণে চিন্তার সুযোগ দরকার, যে রাজনৈতিক অস্থিরতা বাজারজাতকরণের ক্ষেত্রে বাজারজাতকরণ ও ট্রান্সপোর্ট যথাযথ দাম তারা পাচ্ছেন। পত্রিকায়ও দেখেছি যে মানে টমেটো, আলু বস্তা বস্তা মানে বিক্রি হচ্ছে না কৃষক কোনো দামে, মানে সেটার রিফ্লেকশন আমাদের এখানে আছে। এবং আমার মূল মেসেজটা যেটা আমি আজকে দিতে চাই সেটা হচ্ছে যে এই বর্গা চাষিরা গত 2 বছর ধরে এই কিছু লোন ফ্যাসিলিটিস নিয়ে তারা তাদের প্রোডাকশন করছে, কিন্তু এবং বছর আরও কয়েক বছর যদি তারা এভাবে লস করতে থাকে যে আলটিমেটলি দে উইল মানে তারা হতাশ হয়ে যাবে আর কি। সো এই জায়গাটায় আমাদের খুব কনসেন্ট্রেট করা জরুরি। সুধীরচন্দ্র, আমরা জানতে চাইব যে এই যে পরিবর্তন সেটা আপনারা মাঠ পর্যায়ে কী রকম দেখছেন, যে কৃষির ক্ষেত্রে যে শস্য বহুমুখীকরণ? বেসিক্যালি আমি যদি বলি এইভাবে যে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমাদের, যে প্রথমে আমরা কৃষকদেরকে ধান চাষের জন্য আমরা ঋণ দিতাম, আরম্ভ করেছিলাম বর্গা চাষিদেরকে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে না, কৃষক নিজেই কিন্তু তার কার্যক্রমটাকে সে ডাইভার্সিফাইড করে ফেলেছে। কৃষক কিন্তু সে খুবই বুদ্ধিমান। সে চিন্তা করছে যে আসলে আমি কিছু টাকা আমি ধানে ব্যয় করব, আর কিছু টাকা আমি ভেজিটেবলে অথবা অন্য ক্রপে আমি করব। তার কারণ হলো সে রিস্কটাকে ডাইভার্সিফাইড করছে, কারণ তার ইনকামটাকে মোর সিকিউরড করার জন্য। তো এখন আমরা যদি দেখি যে এই যে ডাইভার্সিফাইড করাতে কী হয়েছে, কৃষক তার কিস্তিটা ঠিক মতন দিতে পারছে। এখন আমি যদি আরেকটা জিনিস দেখি যে আমরা ইনিশিয়ালি যখন এই কার্যক্রমটা আরম্ভ করি তখন কিন্তু আমাদের ঋণের যে পরিশোধের যে পদ্ধতিটাও ছিল একটু ভিন্নতর, ভেরি ফ্লেক্সিবল বলতে আমরা বুঝাচ্ছি যে 30% টাকা সে মান্থলি ইনস্টলমেন্টে পে করবে, আর 70% টাকা সে আফটার ক্রপ হারভেস্টের পরে সে কিন্তু পরিশোধ করার কথা। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে কৃষক যেহেতু তার কার্যক্রমটাকে ডাইভার্সিফাইড করেছে, তখন কিন্তু কৃষকই বলছে যে আমি ইকুয়ালি প্রতি মাসে মাসে সমানভাবে কিস্তি পরিশোধ করব। কেন করব? কারণ যখন 70% টাকা যখন সে ক্রপ হারভেস্টের পরে সে যখন পরিশোধ করতে যায়, সেইখানে যে অভিজ্ঞতাটা সেটা হলো যে সে তখন কিন্তু পিক সিজন থাকে, তখন শস্যের দাম থাকে কম। যখন শস্যের দাম কম থাকে তখন কিন্তু সে শস্য বিক্রি করে কিন্তু লাভ করতে পারে, যার জন্য কিন্তু সে এটাকে এইটার সঙ্গে অ্যাডাপ্ট করে নিচ্ছে যাতে বেশি সর্বোচ্চ সুবিধাটা পাওয়ার জন্য। ডক্টর সাত্তার মণ্ডল, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এইটা আসলে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যাতে আরও বেশি উৎসাহী হয়, সেটা কি করণীয় আছে আমাদের? আমি মনে করি যে এই ধারাটা খুব দ্রুত আমাদেরকে প্রসারিত করে দেওয়ার জন্যে আমরা বেশ কিছু যুক্তি পেয়েছি এবং সেটার উপরই নির্ভর করা দরকার। মালিক কিছুক্ষণ আগে বলেছে যে আমরা এতক্ষণ যাবৎ কেবল বর্গা চাষ বলছি, কিন্তু বর্গা চাষ কিন্তু এখন ভাগ চাষ নেই, ভাগ চাষটা কমে যাচ্ছে। এটা যাচ্ছে স্থিরভাবে, যেটাকে ফিক্সড রেন্টিং বলি, বছর চুক্তি জমিটা নিয়েছে। এবং উনি কিছুক্ষণ আগে বলছিল যে যখন বছর চুক্তি অথবা অনেক ক্ষেত্রে একাধিক বছরের জন্যও চুক্তি হচ্ছে মর্টগেজ, সেটা অনেকটা নিজের জমির মতোই আর কি। সে ডিসিশনটা নিচ্ছে যে আমি কী ধরনের ফসল করব। এটার একটা বড় সুবিধা হচ্ছে যে সে বাণিজ্যিকভাবে কোন ধরনের ফসল উৎপাদন করলে অথবা কোন ধরনের হাঁস মুরগি নাকি মাছের চাষ করলে তার লাভ বেশি হবে, এই সিদ্ধান্তটা নেবার ক্ষমতাটা কিন্তু এখন তার আছে, কেন জমির মালিকের কোনো দায়িত্ব নাই এ ব্যাপারে। এবং জমির উর্বর শক্তিও নষ্ট হবে এমন কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে না। এটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা গুণগত পরিবর্তন বাংলাদেশের কৃষিতে ঘটে গেছে। এবং সেই ক্ষেত্রে এই ব্র্যাকের এই ঋণ কর্মসূচিটা সময়ের দিক থেকে কাকতালীয়ভাবে খুব মিশে গেছে এক সময়। যেমনি বৈচিত্র্যকরণের একটা ধারা অব্যাহত ছিল, কৃষিতে দেখা যাচ্ছে শস্য খাত থেকে শস্য বহির্ভূত খাতে প্রসার লাভ করার যে প্রযুক্তি, সেটা সম্প্রসারণ ঘটেছে এবং প্রশিক্ষণ এবং প্রযুক্তি তাও পাওয়া যাচ্ছে। এই সময় পুঁজির বড় একটা দরকার ছিল, সেই পুঁজিটা তারা নিয়ে এসছে। এখন আপনার দ্বিতীয় প্রশ্নটাতে আসছি যে তাহলে এটাকে ছড়িয়ে দেওয়া যায় কি করে। বড় একটা কাজ হয়েছে, সেই কাজটা হয়েছে যে একটা হিসেব করে দেখা গেছে যে মালিকানাধীন জমির তুলনায় ওই যে বর্গা জমি ছিল
তাতে বোরো মৌসুমে এবং আমন মৌসুম মিলিয়ে খুব একটা সাদামাটা হিসাব করে দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর এই 25% জমি হচ্ছে এই বর্গা প্রথার অধীনে। তার মানে 2,25,00,000 একর জমি, তার সিকি ভাগ হচ্ছে বর্গার অধীনে, তাতে 56 লক্ষ একর জমি আমরা যদি ধরি আর কি। তো এইখানে বর্গা জমিতে যে উৎপাদন কম হতো, এটা সাদামাটা একটা হিসাব করে দেখা গেছে প্রায় 5 লক্ষ টন ধান, আমি কেবল ধানের কথাটা বলছি, প্রায় 5 লক্ষ টন ধানের উৎপাদন কম হতো কেবলমাত্র এই বর্গার জন্য, অন্য কিছু সব ঠিক থাকলে। এইটা যখন থাকছে না, একদম সংক্ষেপে আমাদের 30 মিনিটে আমরা জানতে চাইবো যে এই যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের মধ্যে অনেকটা উদ্যোক্তা তৈরি হচ্ছে, সেইটি আসলে কিভাবে আরেকটু ভালো করে তৈরি করা যায়, কোনো পরামর্শ আছে কি? তো জেনারেল পরামর্শ হচ্ছে কি যে ডেভিড বক একটা কথা বলেছিল যে ইফ ইউ থিংক এডুকেশন ইজ কস্টলি ট্রাই ইগনোরেন্স। তো মূল যেটা আগ্রহ থাকবে হচ্ছে কি যে ওনারা যে গবেষণাটা করেছেন এবং ওনাদের গবেষণাটা অনেক বেশি, ওটার মধ্যে একটা নুয়ান্স আছে যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো ওনারা দেখবে যে এটা কাজে হচ্ছে এবং এটা কাজ করছে না। তো যেসব জায়গায় এটা কাজ করছে সেটাকে প্রপারলি কিভাবে এটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। ওনারা প্রাইস সিস্টেমের একটা কথা বলেছে, তার মানে হচ্ছে কি শুধু ক্রেডিট দিলে হবে না, তাদেরকে কোনো এক টাইপের হয়তো প্রাইস ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। তো এই টাইপের ইনোভেশন, যেহেতু আজকের অনুষ্ঠান ইনোভেশন নিয়ে আর কি, এবং সেই ইনোভেশনগুলোকে যেন প্রপারলি আমরা বুঝতে পারি ভালো এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে, তো সে টাইপের মানে নলেজটা তৈরি করা, এবং সেই নলেজটাকে অবশ্যই আমাদের যে একটা খুব এক্সটেন্সিভ এগ্রিকালচার এক্সটেনশন একটা কার্যক্রম আছে বাংলাদেশে এবং অন্যান্য দেশে, ফর এক্সাম্পল আফ্রিকার কথা যদি বলি আর কি, আমাদের তো কৃষির অবস্থা প্রোডাক্টিভিটি বাড়ার দিক থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্স। আফ্রিকাতে মনে করেন যে আমাদের তো অনেক পিছিয়ে আছে, এটা আমরা অবশ্যই ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। আপনাদের চারজনকেই আজ অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আশার বাংলাদেশে, স্বাগত আমাদের পরের আয়োজনে। আজ আমার সবচেয়ে বড় প্রবলেম, না গ্লোবাল ওয়ার্মিং, না পলিউশন, না ট্রাফিক।